হ্যালো, আসলাম ভাই বলছেন নাকি? তা কে কে বলছেন আপনি? আসলাম ভাই না? হ্যাঁ, আমি আসলাম। কিন্তু কে আপনি? চিনতে পারলাম না তো। আমি সবুজের বউ বলছি। আর শোনেন, ও তো বাসায় নেই। আপনার সাথে কি দেখা সাক্ষাৎ হয়েছে নাকি? ওর আজ কয়েকটা দিনও বাসায় নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বা হলো, কি হলো? আপনি কি কিছু বলতে পারবেন? কেন? ও তো আমাকে কিছুদিন আগে বলছিল ও চিটাগাং যাবে। চিটাগাং নাকি ওর একটা চাকরি ঠিক হয়েছে। এই তো শুনছিলাম। হয়তো বাসাতে আপনাকে না বলে চিটাগাং যেতে পারে। ভালো করে একটু খোঁজ খবর নেন। ওকে ফোন দেন। না রে ভাই, আমি এত ফোন দিচ্ছি, ওর ফোনে ফোন ঢোকে না, এই জন্যই তো এত টেনশন করতেছি। তো আমি তো এটাও জানি না যে ও চিটাগাং গেছে। এখন জানতে পারলাম। ও, আসলাম ভাই শোনেন, ঘটনা হচ্ছে ও বাসায় আমার সাথে একটু রাগারাগি হয়েছে, এই জন্য গেছে, সিটাগাং গেছে না যায়। আপনি একটু আমার বাড়ি পার আসেন তো, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলবেন? যেটা বলার এখানেই বলেন। আমি একটু ব্যস্ত আছি, যাইতে পারবো কিনা সঠিক না। যদি মোবাইলে বলা যায় তাহলে বলে ফেলেন। বলছিলাম যে আমার বাড়ি আজ 3টা মাস অশান্তি লেগে আছে। ও যখন তখন আমাকে মারধর করে, যা কিছু তাই করে। আপনার সাথে যে পূর্বে আমার একটা সম্পর্ক ছিল, এটা নিয়ে টানা হেঁচড়া করে আমাকে বারবার খোঁটা দেয়, নানান রকম কথা বলে। এইসব কথা শুনতে শুনতে আমার আর একটু ভালো লাগে না। আপনি যদি এর ফয়সালা না করেন, তাহলে আমি কোনে যাব কোন? আমার এখন পর্যন্ত বাচ্চা কাচ্চা হইলো না। বিয়ে হইলো আজ 3-4টা বছর। ডাক্তারের কাছে যাই, ডাক্তার কই যে আপনি ঠিক আছেন, ওর ঠিক নাই, ওর সমস্যা, এর জন্য বাচ্চা কাচ্চা হয় না। সংসারে অশান্তি করে, রাগারাগি করে, এইগুলো কি ঠিক বলেন তো? এখন আমি কি করব বলেন? এই জন্য যে রাগারাগি করে আমাকে মারধর করে বাসার থেকে বের হয়ে গেছে। কিছু বলেও যায়নি যে কোথায় গেল, কি হলো না হলো। এখন আমি কি করব বলেন? আমি আপনাকে কি ডিসিশন দিতে পারি বলেন? একটাই ডিসিশন দিতে পারি, সেটা হচ্ছে আপনি ওর সংসার থেকে আলাদা হয়ে যান, যদি শান্তি চান। তা না হলে এত একটা পুরুষ একটা মহিলাকে এত নির্যাতন করলে এটা কেমন দেখায় বলেন? তাছাড়া কি ডিসিশন দিতে পারি? আমি কষ্টে কষ্টে আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আসলাম ভাই। আপনি যদি একটু আমাকে আশ্বাস দেন, একটু সাহস দেন, তাহলে আমি ওর সংসার ছেড়ে যাব। আমার দায়িত্বটা কি আপনি নিতে পারবেন? কারণ আমি আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আমার চোখে আর পড়ে না। আমি আপনাকে অনেক ভালোবাসতাম। আমার আব্বা মা, আমার পরিবারের সবাই ওর সঙ্গে আমাকে বিয়ে দিল। এখন আমি কি জানতাম যে ওর মধ্যে এতটা অমানুষ, এতটা কষ্ট হয়, আমার জীবনটা এরকম তছনছ হয়ে যাবে? আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না। আপনি যদি আমার দায়িত্বটা নেন, সবকিছু একটু মেনে টেনে যদি ম্যানেজ করে নিতে পারেন, তাহলে আমি সত্যি আর আমি থাকবো না। আপনি বলেন, আপনি এখন কি করবেন? আমাকে একটু জানান। আপনার পায়ে ধরছি, আপনার উপরে ডিপেন্ড করছে আমার জীবন মরণ। তা না হলে আমি আমার এই জীবন রাখতে চাই না ভাই। কি করব এখন? আমার মাথার মধ্যে কোনো কিছু খেলে না। এভাবে কান্নাকাটি করার দরকার নাই। আচ্ছা, আমি ব্যাপারটা একটু ভেবে দেখে তারপরে আমি আপনাকে জানাবো। কারণ আপনার যেদিন থেকে বিয়ে হয়ে গেছে সেদিন আপনাকে আমি আমার মন থেকে মুছে ফেলছি। আমি ভেবেছিলাম যে আমার জীবনে কিছু হয় নাই, হয়েছিল না। কিন্তু আসলে আমিও তো আমার ভালোবাসার মানুষ যে কষ্টে থাকবে এটা চাই না। আর যখন আপনার মুখ থেকে এটা শুনতে পাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। তা ঠিক আছে, আমি এখন সিদ্ধান্ত আসলে কি যে নেবো, আমার মাথাটা পাগল হয়ে যাচ্ছে। আর ভাগ্যিস আমি বিয়ে শাদী করে নাই। যদি করতাম তাহলে হয়তো আজকে আপনি এই কথাটা বলার সাহস আমাকে পেতেন না, আপনার জায়গা থাকতো না। তো কি করব? আপনিই বলেন। আপনি যেটা বলবেন সেটাই হবে। কারণ আমি সেই জায়গা থেকেই বলতেছি, আমার ভালোবাসার জায়গা থেকে বলতেছি। আসলে কি করা যায়? যেটা করলে ভালো হয় আমি সেটাই করব। আপনার শান্তির জন্য, সুখের জন্য। পরে কোনো গ্যাঞ্জাম হলে কিন্তু আমি সেটা নেব না। ঠিক আছে ভাই, এই কথা শুনে আমি খুব খুশি হলাম। তুমি আমার সেই পূর্বের মতো আবার ভালোবাসো, একটু তোমার বুকে জায়গা দাও, তাহলে আমি বাঁচবো, তাছাড়া বাঁচবো না।
যেভাবে হোক একটু চেষ্টা করো, তা না হলে আমি একদম বাঁচবো না। এটাকে জীবন বলে নাকি? এত কষ্টের জীবন। সংসারে কোনো অভাব নাই, কিন্তু সংসারে শান্তি নেই। আমার বাচ্চা হয় না, বলে যে আমি অপয়া, আমি বাইজো, আমার বাচ্চা কাচ্চা কোনোদিন হবে না, অথচ এই নিজের দোষ। ডাক্তার দিয়ে টেস্ট করছে, নিজের দোষ ধরা পড়ছে, সেটা নেবে না। সে শুধু আমাকেই দোষী করে, অথচ আমি টেস্ট করে দেখছি আমারটা ঠিক আছে। ওর হরমোনের সমস্যা, এই জন্য আমাকে দায় নিয়ে বারবার আমাকে পিটায়, জ্বালাতন করে। এটা আর কতদিন সহ্য করবো? তাই সিদ্ধান্ত নিয়ে ফেলছি, তুমি যদি রাজি থাকো, আমি তোমার কাছে বাকি জীবনটা কাটাইতে চাই। এর মধ্যে একটু মানে ভেজাল নেই, আমি ডাইরেক্ট সিদ্ধান্ত নিয়ে ফেলছি। দেখো ভাই, তুমি একটু জায়গা যদি না দাও, আমি কোথায় যাব বলো? কি, তুমি কি আমাকে জায়গা দেবে? দেখো, আমার কোনো কিচ্ছু এমন পর্যন্ত কোনো কিছু নষ্ট হয়নি, সব ঠিক আছে। শুধু টেনশন আর চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে দিনের পর দিন। এখন তুমি সিদ্ধান্ত নিয়ে আমাকে একটু জানাও। আমার রাতে ঘুম হয় না, আমি কতটা দিন এখনো ভাত শান্তি করে খাইতে পারি না। টেনশন হয় যে এভাবে কি বাকিটা জীবন পার হবে, কি হবে উপর আল্লাহ জানে। একটু বলো ভাই, আমাকে একটু আশ্বাস দাও, আমার টেনশনের হাত থেকে একটু আচ্ছা বাঁচাও না। ঠিক আছে, আমি তো সবই শুনলাম। শোনো, আহ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি অলরেডি। তুমি একটা মাস দেখো, ও যদি ঠিকঠাক মতো বাসায় না আসে, বাসায় টাকা পয়সা না পাঠায়, পূর্বের মতো যদি আবার জ্বালাতন করে, এত যদি মারধর করে, অত্যাচার করে, এসবগুলো সব ছেড়ে দিয়ে তুমি ওকে ডিভোর্স করো। ডিভোর্স করে এসে তারপরে শরিয়া মোতাবেক আমি তোমাকে আমার সংসারে নিয়ে তোমাকে সুখের ব্যবস্থা করব। আর আমি হয়তো আমার বিয়ের জন্য আমার ফ্যামিলি মেয়ে দেখাশোনা করতেছিল, সেটাকে অফ করে দিলাম। একদম পুরো সিদ্ধান্ত আমি নিয়ে ফেলছি, ডিপেন্ড করবে তোমার উপরে। তুমি যদি চাও তো ওখানের সুখ, ওখানের শান্তি তোমার জন্য হারাম হয়ে গেছে, তাহলে তুমি আমার কাছে চলে আসতে পারো। তুমি সিদ্ধান্ত নাও যে এখন তুমি কি করবা। আমি তোমাকে প্রশ্ন করলাম, এটা আমার উপরে না, বুঝছো? তুমি সিদ্ধান্তটা নিয়ে ফেলে আমাকে জানাও। তো ওই কথাই থাকলো। আর শোনো, শুক্রবারের দিন তুমি একটু দেখা করতে পারবা কি? আমার বাড়ির আশপাশে কি তোমার আশাকে নিষেধ আছে নাকি? তুমি আসো, আমার বাড়ির আশপাশে আসো, এসে একটু দাঁড়াও একটু। আমার এই নাম্বারে ফোন দিলে সবসময় আমাকে পাবা। আর শোনো, আমার ইমো নাম্বার আছে, সেই নাম্বারটা আমি তো পরে জানা দেবো না, হ্যাঁ? আমার ফোনে এমবি নাই। আর যদি পারো আমার মোবাইলে করে টাকা রিচার্জ করে দিও। আর শোনো, তুমি শুক্রবার দিন বিকালে আমার বাড়ির সামনে একটু আসো, তোমার সাথে আমার কথা আছে। আমি যদি পারি তাহলে একটু কথা বলবো না তোমার সাথে? আমার অনেক কথা আছে, আরো কথা আছে। তাছাড়া আমার ক্ষমতাও নেই আমার এই বাড়িতে আর থাকা। আমি কিছুতেই থাকতে পারবো না এই বাড়িতে, এভাবে জীবন চলে না। তুমি তাড়াতাড়ি একটু সিদ্ধান্ত নাও। আর বিশ্বাস করো, আমার আগে যেরকম সুরত ছিল, যেরকম শরীরের কাঠামো ছিল, ঠিক ওই রকমই আছে, একটু পরিবর্তন হয়নি, একটু না, ওই রকমই আছে। তোমাকে খুশি করার মতো, তোমাকে উপহার দেওয়ার মতো আমার অনেক কিছু আছে, আমি একদম শেষ করিনি। তুমি এটা ভুলো না যে আমার বিয়ে হয়ে গেছে, আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমি একবারে নষ্ট হয়ে গেছি, এরকমটা ভেবো না। আমি আর 5টা মেয়ের মতো তার চেয়ে একটু ভালোই আছি এখনো। আমার তো আসলে সংসারে অভাব ছিল না, শুধু অভাব আমার হাজবেন্ডের, কিছুই না। আচ্ছা, ভালো থেকো। আর ফোন দিও, তুমি মাঝে মধ্যে আমাকে ফোন দিও। ঠিক আছে। আর শোনো, আমি তোমাকে রাত্রে সময় পেলে পরে ফোন দিব, ঠিক আছে? তো এখন তুমি আর টেনশন করো না, একটু খাওয়া দাওয়া করো। আর ভালো থেকো। আল্লাহ হাফেজ। কথা হবে রাত্রে। বন্ধুরা, আমার চাচা ৪৫ বছর বয়সেও ছিলেন খুবই শক্তিশালী। তিনি ৪৫ বছরের ছিলেন, কিন্তু এখনও যেন এক তরুণের মতো সুস্থ ও সবল দেখাতেন। তিনি আমার চাচিকে খুব ভালোবাসতেন এবং সবসময় তাকে খুশি রাখতেন। কিন্তু এক রাতে যখন চাচির ঘর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছিল, আমি দেখলাম চাচি ঘর থেকে বের হয়ে খোঁড়াতে খোঁড়াতে হাঁটছেন। এটা দেখে আমি খুব অবাক হলাম। আমি ভাবতে লাগলাম, চাচা এমন কি করেন যে চাচি এভাবে খোঁড়াতে খোঁড়াতে হাঁটেন? একদিন চাচির স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেল। তিনি আমাকে বললেন, চাচাকে একটু দুধ দিয়ে দিও। যখন চাচি ঘুমিয়ে পড়লেন, আমি চাচির মতো সেজে নিলাম এবং চাচাকে দুধ দিতে গেলাম। আমি দুধের গ্লাস রেখে পিছনে ফিরতেই চাচা আমার হাত ধরে ফেললেন এবং আমাকে নিজের দিকে টেনে নিলেন। তিনি আমাকে চাচি ভেবে সারা রাত আমার নাম কাজ
আমি পাটনার একটি ছোট্ট গ্রামের বাসিন্দা। আমার জীবন ছিল সুখ ও স্বপ্নে ভরা। আমার বয়স 22 বছর এবং আমি আমার সৌন্দর্য ও মায়াময় ভাব নিয়ে গর্বিত। আমাদের পরিবার ছোট কিন্তু খুবই সুখী ছিল। বাবা, মা, বড় ভাই অভিষেক আর আমি। ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল 1 বছর আগে এবং আমার ভাবি আসার পর থেকে আমাদের বাড়িতে যেন সুখের বন্যা বয়ে গেল। আমার ভাবি খুবই প্রিয়, সুশীল এবং বুদ্ধিমতী ছিলেন। ভাই আর ভাবির ভালোবাসা দেখে আমি প্রায়ই ভাবতাম, যদি সবাই এমন জীবনসাথী পেত। আমার ভাই অভিষেক একটি কোম্পানিতে কাজ করতেন। প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। তার এই অভ্যাস আমাকে শিখিয়েছিল যে পরিবারের খেয়াল রাখা কতটা জরুরি। আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি এবং এখন বাবা মা আমার বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন। কিছুদিন পরই বাবা একটি ভালো পাত্র পেলেন। ছেলের নাম রোহিত। তার চাচা তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিলেন। বাবা যখন রোহিত সম্পর্কে তথ্য সংগ্রহ করলেন, তখন তিনি জানতে পারলেন যে রোহিত খুবই ইমানদার এবং পরিশ্রমী। যখন আমার সাথে রোহিতের বিয়ের কথা উঠল, তখন আমার মনে এক ধরনের হিল্লোল তৈরি হল। আমি নিজেকে রোহিতের সাথে একটি নতুন জগতে দেখতে পেলাম। বাবা খুব দ্রুতই বিয়ের কথা পাকাপাকি করে ফেললেন এবং মাত্র 7 দিনের মধ্যে আমার বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে বিশেষ দিন। লাল জোড়ে সেজে আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। নিজেকে দেখে মনে হচ্ছিল যেন আমি কোনো স্বপ্নের পরী হয়ে গেছি। মণ্ডপে রোহিতকে দেখে আমার হৃদয় যেন থমকে গেল। তার চোখে এমন এক গভীরতা ছিল যা আমাকে তার দিকে টেনে নিচ্ছিল। বিয়ের প্রতিটি রীতি পালনের সময়ে তার দৃষ্টি আমার উপরই ছিল। আমি বুঝতে পারছিলাম যে আমার জীবন এখন বদলে যাবে। বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়িতে পা রাখলাম, তখন মনে হচ্ছিল যেন আমি এক নতুন জগতে প্রবেশ করেছি। শ্বশুর শাশুড়ি আমাকে দেখে খুব খুশি হলেন। তাদের চেহারায় যে স্নেহ ও মমতা ছিল তা আমার হৃদয় স্পর্শ করল। সব রীতি শেষ হওয়ার পর আমাকে আমার কামরায় পাঠিয়ে দেওয়া হল। আমি নতুন বউ হিসেবে আমার সোহাগরাতের রাতের জন্য অপেক্ষা করছিলাম। আমার মনে নানা রকম ভাবনা উকি দিচ্ছিল। সোহাগরাত সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম, কিন্তু বাস্তবে এটা কেমন হবে তা কল্পনা করা কঠিন ছিল। হৃদয় দুরুদুরু করছিল, কিন্তু কোথাও যেন আশা আর স্বপ্নের সাগরও লাহরি খেলছিল। রাত গভীর হলে রোহিত কামরায় এলেন। তার চেহারায় শান্তি আর চোখে গভীরতা ছিল। তিনি আমার পাশে বসে মৃদু হেসে বললেন, কাজল, আমি খুব খুশি যে তোমার মতো জীবনসঙ্গী পেয়েছি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় সুখ। তার কথা শুনে আমার মন একটু শান্ত হল। কিন্তু তারপর তিনি তার জীবনের একটি বেদনাদায়ক অধ্যায় আমার সাথে শেয়ার করতে লাগলেন। রোহিত বললেন, যখন আমার বয়স মাত্র 10 বছর, তখন আমার বাবা মা একটি দুর্ঘটনায় মারা যান। সেই সময়ে আমার দুনিয়া যেন উজড়ে গিয়েছিল। কিন্তু আমার চাচা ও চাচি আমাকে নিজের সন্তানের মতো গ্রহণ করলেন। তারা আমাকে লালন পালন করে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। তারা আমার কাছে ঈশ্বরের চেয়ে কম নন। আমি তার কথা মন দিয়ে শুনছিলাম। তার কণ্ঠে গভীরতা ছিল এবং চেহারায় সেই সমাজের কষ্ট স্পষ্ট ফুটে উঠছিল। আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, আপনার চাচা চাচির কি নিজের কোনো সন্তান নেই? রোহিত দীর্ঘশ্বাস ফেলে বললেন, দীর্ঘদিন চাচির কোনো সন্তান হয়নি। তারা সব রকম চিকিৎসা করিয়েছিলেন। অনেক বছর পর চাচি গর্ভবতী হলেন। সবাই খুব খুশি হল। কিন্তু যখন সন্তান জন্ম নেওয়ার সময় এল, চাচির স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে গেল। চাচা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার বললেন, দুজনের মধ্যে একজনকেই বাঁচানো যাবে। চাচার কাছে কোনো বিকল্প ছিল না। তিনি বললেন, চাচিকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। ডাক্তাররা চাচির প্রাণ বাঁচালেন, কিন্তু এও বলে দিলেন যে তিনি আর কখনো মা হতে পারবেন না। রোহিতের কণ্ঠ ধীর হয়ে গেল, তার চোখ ছলছল করে উঠল। চাচি বললেন, এই ঘটনাটি চাচা চাচিকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। সেই সময় থেকে অনেক দিন কেটে গেছে, কিন্তু তখনই আমার বাবা মার দুর্ঘটনা ঘটে এবং তাদের মৃত্যু আমাদের আরও কাছাকাছি করে দেয়। চাচা চাচি আমাকে তাদের সন্তানের মতো ভালোবাসতেন। তারা আমাকে এমন সব সুখ দিয়েছেন যা হয়তো আমার বাবা মাও দিতে পারতেন না। আমি তাদের এই ইয়ন কখনো ভুলতে পারব না। এত কথা বলতে বলতে রোহিতের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তার ব্যথা ও কৃতজ্ঞতা আমার হৃদয় স্পর্শ কর। আমি তার হাত ধরে বললাম, আপনি চিন্তা করবেন না। আমি আপনার চাচা চাচির দেখাশোনা করব, ঠিক যেমন তারা আমার নিজের বাবা মা হতেন। তারা আমাদের জীবনের সবচেয়ে বড় অংশ। আমি তাদের সম্মান করব এবং সবসময় তাদের পাশে থাক। রোহিত আমার দিকে তাকালেন। তার চোখে কৃতজ্ঞতা ও স্নেহ ফুটে উঠছিল। সেই মুহূর্তে তার কথাগুলো আমার আবেগকে নাড়া দিয়েছিল। আমি আমার স্বামীর হাত ধরে বললাম, এখন এই সব কথায় রাত কাটানো যাবে না। আজ তো আমাদের বিয়ের প্রথম রাত। এ কথা বলতেই তিনি আমাকে তার বাহুতে জড়িয়ে ধরলেন। আমিও তো এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম।
কিন্তু কিছুক্ষণ পরেই রোহিত আমাকে ছেড়ে দূরে সরে গেলেন। তিনি 5 মিনিটও ঠিকভাবে আমার দিকে তাকাতে পারলেন না। এটা দেখে আমার ভেতরটা জ্বলে উঠ। আমি কত স্বপ্ন দেখেছিলাম, কত আশা পোষণ করেছিলাম, কিন্তু আমার সব স্বপ্ন ও আশায় যেন পানি ঢেলে দিল। রোহিত আমাকে সেই তৃপ্তি দিতে পারলেন না যা একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে চায়। রোহিত তখনই গভীর ঘুমে চলে গেলেন, কিন্তু আমি এক পিপাসার্ত মাছের মতো বিছানায় এপাশোপাশ করতে লাগলাম। এই কষ্টের মধ্যে কখন সকাল হয়ে গেল তা টেরই পেলাম না। সকালে উঠে আমি ফ্রেশ হয়ে বাইরে এলাম। ফিরে এসে দেখলাম চাচা আঙিনায় ব্যায়াম করছেন। এটা দেখে আমি অবাক হলাম যে চাচা 45 বছর বয়সেও একজন যুবকের মতো দেখাচ্ছেন। তারপর আমি রান্নাঘরে গিয়ে চা বানালাম। কিছুক্ষণ পর চা বানিয়ে চাচাকে দিতে গেলাম। চাচা বললেন, অরে বু, তোমার চাচি কোথায়? তাকে তো কোথাও দেখছি না। আমি বললাম, জি, তিনি ভেতরেই আছেন এবং কিছু কাজ করছেন। আমি এখন লক্ষ্য করতে শুরু করেছিলাম যে যেখানেই চাচি থাকতেন চাচা সেখানে গিয়ে হাজির হতেন এবং চাচির সাথে অদ্ভুত আচরণ করতেন। চাচি প্রায়ই বলতেন, এখন তো লজ্জা করো, বাড়িতে নতুন বউ এসেছে, সে যদি এসব দেখে তাহলে কি ভাববে? চাচা জবাব দিতেন, কি ভাববে? প্রত্যেক স্বামী তার স্ত্রীর সাথে এমন আচরণ করে, রোহিত এমনি করে। চাচা চাচির এমন কথা শুনে আমার খুব লজ্জা হত। আমি ভাবতাম রোহিত কি এমন করে। এমনই করে 10 দিন কেটে গেল। তারপর এক রাত যখন আমি বাথরুমে যাচ্ছিলাম তখন চাচার ঘর থেকে চাচির অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। সেই আওয়াজ শুনে আমি নিজেকে সামলে রাখতে পারলাম না এবং তাদের ঘরের জানালার পাশে গিয়ে উকি মারলাম। হালকা আলোতে আমি এমন কিছু দেখলাম যা আমাকে হতবাক করে দিল। আমি কোনোমতে সেখান থেকে আমার ঘরে ফিরে এলাম এবং রোহিতকে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি এত গভীর ঘুমে ছিলেন যে কিছুই টের পেলেন না। কোনোরকমে আমি ঘুমিয়ে পড়লাম। সকাল হতেই রোহিত কাজের জন্য প্রস্তুত হতে লাগলেন। তার ছুটি শেষ হয়ে গিয়েছিল এবং তাকে শহরে ফিরে যেতে হবে। আমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে তার জন্য নাশতা তৈরি করলাম। রোহিত নাশতা খেয়ে আমাকে হাসতে দেখে বললেন, কাজল, বাড়ির যত্ন নি। চাচিকে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে সঙ্গে সঙ্গে জানিও। তার কথা সহজ ও সাদামাটা ছিল, কিন্তু আমার মনে কোথাও যেন একটা বিষাদ ঘিরে রেখেছি। রোহিত মাসের শেষে বাড়ি আসতেন এবং তার অনুপস্থিতি আমাকে এক ধরনের শূন্যতার অনুভূতি দিত। তিনি চলে যাওয়ার পর আমি আমার ঘরে চলে গেলাম, কিন্তু আমার মন শান্ত ছিল না। রাতের ঘটনাটি বারবার আমার মাথায় ঘুরছিল। চাচির কথাগুলো মনে পড়ছিল। তিনি প্রায়ই বলতেন, জানি না এরা কখন আমার জীবন নেবে। সারাদিন মাঠে কাজ করেন। এই কোমরের ব্যথা যেন আমার জীবনের অংশ হয়ে গেছে। তার কথা শুনে আমি অবাক হতাম। আমি ভাবতাম, চাচা এমন কি করেন যে চাচি এত কষ্ট পান? তারপর এক রাত আবার সেই আওয়াজ চাচির ঘর থেকে ভেসে এল। আমার কৌতূহল আমাকে থামাতে পারল না। আমি ধীরে ধীরে জানালার কাছে গেলাম এবং তাদের ঘরের ভেতর উকি মারলাম। যা দেখলাম তা আমার হৃদয় ও মনকে নাড়া দিয়ে গেল। এটি আমার জন্য একদম নতুন ছিল। আমি তাড়াতাড়ি আমার ঘরে ফিরে এলাম এবং নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলাম। আমার মনে নানা প্রশ্ন উকি দিতে লাগল, কিন্তু আমি নিজেকে বললাম, এটি চাচা চাচির ব্যক্তিগত জীবন এবং এতে আমার হস্তক্ষেপ করা উচিত নয়। বেশ কয়েকদিন আমি চাচির ঘরের দিকে মনোযোগ দিইনি। তারপর একদিন চাচির স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেল। তিনি কষ্ট করে বিছানায় শুয়েছিলেন এবং বললেন, কাজল, আজ আমি চাচার ঘরে যেতে পারব না। তার অভ্যাস আছে রাতে এলাচ দেওয়া দুধ পান করেন। তুমি কি আজ তার জন্য দুধ নিয়ে যাবে? তার কথা শুনে আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগ। আমার চোখের সামনে রাতের সেই দৃশ্য আবার ভেসে উঠ। আমি নিঃশ্বাস ছেড়ে বললাম, ঠিক আছে চাচি, আমি নিয়ে যাব। আপনি বিশ্রাম নিন। আমি দুধের গ্লাস তৈরি করলাম। ঘোমটা টেনে নিজেকে চাচির মতো সাজিয়ে চাচার ঘরের দিকে এগিয়ে গেলাম। তার ঘরে মৃদু আলো জ্বলছিল। দরজার কাছে দাঁড়াতেই আমার হৃদয়ে নানা চিন্তা ঘুরপাক খেতে লাগল। ভেতরের পরিবেশ অদ্ভুত রকমের ভারী মনে হচ্ছিল। আমি দুধের গ্লাস রেখে ফিরতে যেতেই চাচা আমার হাত ধরে নিজের দিকে টানলেন। আমি তড়িঘড়ি মুখ ঢেকে নিলাম যেন তিনি চিনতে না পারেন। তারপর তিনি চাচির সাথে যেমন করতেন আমাকে সেভাবেই স্পর্শ করতে শুরু করলেন। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। সবকিছু ঘটতে থাক। যখন তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন আমি উঠে নিজের ঘরে চলে গেলাম। আজ আমি অপার আনন্দে ভরপুর। চাচির অসুস্থতার রহস্য এখন আমার কাছে পরিষ্কার। বিছানায় শুয়ে শুয়েই অজান্তে ঘুমিয়ে পড়লাম। কখন সকাল হয়ে গেল টেরই পেলাম না। সকালে চোখ খুলেই এক অদ্ভুত তৃপ্তি অনুভব করলাম। রাতের সেই সুখের স্মৃতি আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। ফ্রেশ হতে গেলাম। ফিরে এসে দেখলাম চাচির জ্বর তীব্র হয়েছে। আমি ভেজা কাপড় দিয়ে তার কপাল ঠান্ডা করছিলাম। এমন সময় চাচা ঘরে ঢুকলেন।
উদ্বেগভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, বু, চাচির অবস্থা কেমন? আমি শান্ত গলায় উত্তর দিলাম, এখন কিছুটা ভাল, জ্বর কমেছে। কিন্তু সেই মুহূর্তে টের পেলাম চাচার দৃষ্টিতে অন্যরকম তীব্রতা। প্রথমবার তার চোখে এত গভীরতা দেখলাম। হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। ভাবলাম, তিনি কি সব জানতে পেরেছেন? কি হবে যদি চাচি বা রোহিত টের পায়? সন্ধ্যা নামতেই চাচি দুর্বল কণ্ঠে বললেন, বউ, যতদিন না আমি সম্পূর্ণ সুস্থ হচ্ছি ততদিন চাচার ঘরে যাব না। আমার ভয় অবস্থা আরও খারাপ হবে। তুমিই দুধ দিয়ে আসবে, না হলে তিনি খুঁজতে খুঁজতে এখানেই চলে আসবেন। তার কথা শুনে আমার ভেতর এক অদ্ভুত উত্তেজনা জাগল। মনে হল আজ আবার সেই রাত ফিরে আসতে পারে। কেন আবার সেই আনন্দ না পায়? রাত গভীর হলে চাচি গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। আমি দুধের গ্লাস নিয়ে ঘোমটা টেনে চাচার দরজার কাছে পৌঁছালাম। ঘরে মোমবাতির মৃদু আলো। টেবিলে গ্লাস রাখতেই তিনি আমার হাত চেপে ধরে বললেন, কি হয়েছে বো? এভাবে পালিয়ে যাচ্ছ কেন? তার প্রশ্নে হৃদয় কেঁপে উঠ। কাঁপতে কাঁপতে বললাম, চাচা, আমাকে যেতে দিন। চাচা আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ভয় পেও না, আমি সব জানি। গত রাতেও চাচির জায়গায় তুমি এসেছিলে। তার কথা শুনে পা যেন মাটি ছাড়ল। সাহস করে বললাম, জানতেন তো আমাকে বললেন না কেন? চাচা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, বু, রোহিত তোমাকে যে সুখ দিতে পারছে না তা আমি বুঝতে পেরেছি। তুমি মুখে না বললেও তোমার কষ্ট আমি দেখতে পাই। কথাগুলো শুনে চোখ ভিজে উঠ। তিনি বলতে থাকলেন, এসব ভেবে নিজেকে কষ্ট দিও না। তুমি যদি এভাবে ভাঙতে থাকো স্বাস্থ্য নষ্ট হবে। আর সুস্থ না থাকলে সন্তানের মুখ দেখবে কিভাবে? তার কথায় মন একটু হালকা হল। কিন্তু এখনো ভয়, যদি রোহিত জানতে পারে। তবু সেই রাতের পর থেকে চাচার সাথে আমার নিবিড় সম্পর্ক গড়ে উঠ। প্রতিদিন রাতের সেই মিলনই যেন আমার জীবনের আশ্বাস হয়ে দাঁড়াল। কিন্তু একদিন হঠাৎ রোহিত অফিস থেকে ফিরে এলেন। তাকে দেখে আনন্দে আত্মহারা হলাম। রাতের খাবার পর সবাই ঘরে চলে গেলাম। আমাদের ঘরে ঢুকতেই মনে হল রোহিত আজ কিছুটা বদলেছেন। তবুও তার স্পর্শে সেই পরিপূর্ণতা পেলাম না। হৃদয়ের এক কোণ শূন্য রয়েই গেল। সে গভীর ঘুমে চলে গেল আর আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম। তার এই গভীর নিদ্রা দেখে আমার ভেতর এক অদ্ভুত অস্থিরতা তৈরি হল। আমার এই তৃষ্ণা কি কখনো মিটবে? আমি নিজেকে প্রশ্ন করলাম। চাচার কথা মনে পড়তে লাগল, কিন্তু রোহিতের উপস্থিতি আমাকে থামিয়ে দিল। কোনো রকমে নিজেকে সামলে নিলাম এবং ঘুমানোর চেষ্টা করলাম। সকাল হলে রোহিত বল, কাজল, আমি 3 দিনের জন্য শহরে যাচ্ছি। 3 দিন পর ফিরব। এ কথা শুনে আমার হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে গেল। এখন 3 দিন কেউ আমাকে বিরক্ত করবে না। মনে মনে ভাবলাম, দিন কেটে গেল আর আমি রাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। চাচি ঘুমোতেই আমি দুধের গ্লাস নিয়ে চাচার ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরে ঢুকতেই দেখলাম চাচা উদ্গ্রীব হয়ে আমার জন্য অপেক্ষা করছেন। তার মুখে উৎসুক ভাব আমাকে আরও রোমাঞ্চিত করে তুল। আমাকে দেখামাত্র তিনি আমাকে জড়িয়ে ধরলেন। তিনি আগের চেয়েও বেশি উৎসাহিত ছিলেন। সেই রাতে আমি সম্পূর্ণ তৃপ্ত হলাম এবং পরিপূর্ণ সুখ পেলাম। সকাল হলে আমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এমন সময় হঠাৎ রোহিত ঘরে ফিরে এলেন। তাকে দেখে আমি ঘাবলে গেলাম এবং বললাম, কি ব্যাপার, এত তাড়াতাড়ি ফিরে এলেন কি করে? রোহিত হেসে বললেন, কাজল, এখন থেকে আমি বাড়ি থেকেই কাজ করব। এখন আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। তার মুখে এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। ভাবতে লাগলাম, আজ রোহিত এমন কথা কেন বলছেন? রোহিত আমার দিকে তাকিয়ে বললেন, কাজল, জানো, তোমার মতো স্ত্রী খুব ভাগ্যবান লোকেরাই পায়। আমি নিজেই গর্বিত যে তুমি আমার স্ত্রী। যদি কোনো নারী তার স্বামীর কাছ থেকে তৃপ্তি না পায় তাহলে সে অন্য কাউকে খুঁজতে শুরু করে, কিন্তু তুমি তা করনি। তুমি আমার প্রতি বিশ্বাস রেখেছ। এটাই আমার জন্য সবচেয়ে বড় কথা। এ কথা শুনে আমার হৃদয় ভেঙে গেল। নিজের উপর লজ্জা অনুভব করলাম। রোহিত আমাকে এত বিশ্বাস করলেন আর আমি তাকে প্রতিনিয়ত ঠেকিয়ে গেলাম। রোহিত আরও বললেন, কাজল, আমার একটি গোপন রোগ ছিল যার চিকিৎসা আমি শহরে করাচ্ছিলাম। এই কারণেই আমি বিয়ে করতে ভয় পেতাম। কিন্তু চাচির জোরাজুরিতে আমি তোমাকে বিয়ে করলাম। এখন এই চিকিৎসার পর আমি সম্পূর্ণ সুস্থ। এখন কোনো সমস্যা নেই। সেই রাতে রোহিত আমাকে এমন সুখ দিলেন যা আমি আগে কখনো পাইনি। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করলাম। পরের সকালে চাচার দৃষ্টি আমার উপর পড়তেই আমি চোখ ফিরিয়ে নিলাম। এখন আমি বুঝতে পেরেছি যে আমি কত বড় ভুল করেছি। চাচাও বুঝে গেছেন যে আমি এখন অনুতাপের আগুনে জ্বলছি। সেদিনের পর থেকে আমি চাচার ঘরে যাওয়া বন্ধ করে দিলাম। এখন আমি রোহিতের সাথে আমার জীবনকে সুখী করে তুলতে মন দিলাম। চাচাও বুঝতে পেরেছিলেন যে যা ঘটেছে তা ভুল ছিল। তিনি এখন আমাকে অন্য দৃষ্টিতে দেখেন না,
এবং একজন ভালো মানুষের মতো আচরণ করতে শুরু করেছেন। যখন কোনো নারী বা পুরুষ তার জীবনসাথীর কাছ থেকে তৃপ্তি পায় না, তখন তারা প্রায়ই ভুল পথে পা বাড়া। কিন্তু এটা বোঝা জরুরি যে এই পথে শুধু কিছু মুহূর্তের সুখ মেলে, কিন্তু সারা জীবন অনুতাপে কাটাতে হয়। প্রথমে নিজের সম্পর্কের জটিলতাগুলো সমাধান করার চেষ্টা করুন। যদি আপনি এগুলো সমাধান করতে পারেন, তাহলে ভুল পথে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। সত্যিকারের সুখ ও তৃপ্তি শুধু সেখানেই মেলে, যেখানে বিশ্বাস ও ভালোবাসা থাকে। কখনো কখনো জীবনে আমরা বাহ্যিক আকর্ষণ, ক্ষণস্থায়ী সুখ ও মুহূর্তিক তৃপ্তির পিছনে ছুটতে শুরু করি, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আমাদের অসন্তুষ্ট ও অপূর্ণ রাখে। এই গল্পে কাজাল উপলব্ধি করেছিল, শারীরিক তৃপ্তির সন্ধানে সে ভুল পথে পা দিয়েছিল, কিন্তু যখন সে সত্যের মুখোমুখি হল, নিজের বিশ্বাসে অটল থাকল, তখনই পেল সেই প্রকৃত সুখ যা তার প্রাপ্য। সম্পর্কে আন্তরিকতা আর পরিস্থিতি যাই হোক, সঙ্গীর প্রতি বিশ্বাস অটুট রাখা জরুরি। যতক্ষণ না হৃদয়ের গোপন কথাগুলো প্রিয় মানুষের সাথে ভাগ করছি, ততক্ষণ কোনো সম্পর্কই পরিপূর্ণ হয় না। এই শিক্ষা আমাদের জানায়, যদি দুইজন মানুষ একে অপরকে বিশ্বাস করে সঠিক পথে সম্পর্ক গড়ে, তাহলে কোনো সমস্যাই তাদের মধ্যে দেয়াল তৈরি করতে পারবে না। নিজের কামনাবাসনাকে সঠিক খাতে প্রবাহিত করা চাই। কাজাল যে পথে হেঁটেছিল, তা তাকে অন্তর থেকে খালি করে দিয়েছিল। মানুষের মনেই লুকিয়ে থাকে ইচ্ছা আর প্রয়োজনের ভারসাম্য রক্ষার সূত্র। ক্ষণস্থায়ী সুখের লোভে ভুল পথে ইচ্ছা পূরণ করলে, দীর্ঘমেয়াদে তা বয়ে আনে যন্ত্রণা আর অনুতাপ। কাজালের যাত্রা আমাদের শেখায়, ইচ্ছাগুলোকে সময়ে বিচার বুদ্ধি দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। ভুল পথে পা দিয়ে নিজেকে কখনো ঠকানো যাবে না, এতে আত্মসম্মান আর সম্পর্ক দুই ক্ষতিগ্রস্ত হয়। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসে শিক্ষা, অভিজ্ঞতা আর বোধ থেকে। মাঝে মাঝে আমরা নিজেদের ভুলগুলো উপেক্ষা করে অন্যদের দোষ দিতে শিখি। কাজালও প্রথমে নিজের ভুল লুকোতে চেয়েছিল, কিন্তু শেষমেশ স্বীকার করে নিয়েছিল তার ভুল। এই আত্মস্বীকৃতিই তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা। নিজেকে চেনা আর ভুল থেকে শেখাই আমাদের মানবিক করে তোলে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগল? মতামত কমেন্টে জানাবেন। গল্পটি পছন্দ হলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। আমার নাম কবিতা। আমার বয়স 22 বছর, আর আজ আমি তোমাদের সঙ্গে আমার জীবনের একটা বিশেষ গল্প শেয়ার করতে যাচ্ছি। এই গল্পটা আমার ভাইয়ের সবচেয়ে কাছের বন্ধু দীপকের, যে আমার জীবনের একটা অসাধারণ সুন্দর অংশ হয়ে উঠল। সবকিছু শুরু হয়েছিল সেই দিন থেকে, যেদিন আমি কলেজের ছুটিতে বাড়ি এসেছিলাম। আমার ভাইয়ের বন্ধু দীপক প্রায়ই আমাদের বাড়িতে আসত। দীপক ছিল একটা সরল, সাদামাটা আর খুব মজার ছেলে। আমার ভাই অভিষেকের সঙ্গে তার ছিল গভীর বন্ধুত্ব, কিন্তু আমার কাছে তার কথাবার্তা খুব একটা বোধগম্য ছিল না। সে সবসময় ঠাট্টামশকরা করত আর সবাইকে হাসানোর চেষ্টা করত। আমার কাছে সে শুধুই আমার ভাইয়ের বন্ধু ছিল, তার বেশি কিছু না। একদিন ভাই আর দীপক বাড়ির বাগানে বসে গল্প করছিল। আমি চুপচাপ একটা বই নিয়ে পাশের চেয়ারে বসে পড়ছিলাম। দীপকের চোখ আমার দিকে পড়ল, আর সে হেসে বলল, কবিতা, তুমি সবসময় বিয়ের মধ্যে ডুবে থাকো, জীবনের আসল মজা তো বাইরে আছে। আমি চোখ তুলে তাকে দেখলাম আর মৃদু হাসলাম। আমি বেশি কথা বলতে পছন্দ করতাম না, তাই কিছু বললাম না। কিন্তু সেদিনই প্রথমবার খেয়াল করলাম, দীপকের মনোযোগ বারবার আমার দিকে যাচ্ছে। সে আমাকে দেখে মুচকি হাসছিল আর আমার ছোটখাটো কথাবার্তার দিকে নজর দিচ্ছিল। আমি এটাকে সাধারণ মনে করে উড়িয়ে দিলাম। দিন যেতে লাগল, আর দীপকের আমাদের বাড়িতে আসা-যাওয়া বাড়তে লাগল। এখন সে শুধু অভিষেকের সঙ্গে দেখা করতে আসত না, মাঝে মধ্যে একা একাও চলে আসত। সে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করত, আমার কাজে হাত লাগানোর প্রস্তাব দিত, এমনকি কখনো আমার জন্য চা পর্যন্ত বানিয়ে দিত। এক সন্ধ্যায় আমি বাড়ির বাইরে লনে একা বসেছিলাম। দীপক এলো আর আমার পাশে বসল। সে বলল, কবিতা, তুমি জানো, আমি অভিষেকের অজুহাতে এখানে বেশি আসি। আসলে তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। দীপকের চোখে একটা সত্যতা ছিল, যেটা আমাকে কিছু ভাবতে বাধ্য করল। সেদিনের পর থেকে দীপক তার মনের কথা আমার সামনে খুলতে শুরু করল। সে বলত, কবিতা, তোমার হাসি আমার দুনিয়া। আমি তোমাকে ভালোবাসি। প্রথমে আমি এটাকে মজা ভেবেছিলাম, কিন্তু ধীরে ধীরে তার মনের কথা পরিষ্কার হয়ে গেল। সে প্রতিটা সুযোগে আমাকে বিশেষ মনে করানোর চেষ্টা করত। একদিন আমি তাকে সরাসরি জিজ্ঞেস করে ফেললাম, দীপক, এসব কি সত্যিই ভালোবাসা, না শুধুই মজা? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, এটা আমার জীবনের সবচেয়ে বড় সত্যি, কবিতা। আমি তোমাকে মন থেকে ভালোবাসি। দীপকের কথাগুলো আমার মনকে নাড়া দিল। তার চোখের সত্যতা আমাকে ভাবিয়ে তুলল যে এই ভালোবাসা বোধহয় সত্যিই আসল। আমি নিজের মনের ভাবনাগুলো বোঝার চেষ্টা করলাম,
কিন্তু দীপকের প্রতিটা ছোট্ট ইশারা, তার প্রতিটা চেষ্টা আমাকে তার দিকে টানতে লাগল। সেদিনের পর থেকে দীপক আমাকে তার জগতের মাঝখানে রাখল। সে আমার ছোটবড় প্রতিটা দরকারের খেয়াল রাখত। সকালের চা থেকে রাতে শুভরাত্রি বলা পর্যন্ত সে সবসময় আমার আশেপাশে থাকত। একবার আমি প্রচণ্ড বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরছিলাম। হঠাৎ দীপক তার বাইক নিয়ে আমার কাছে এসে দাঁড়াল। সে তার জ্যাকেট দিয়ে আমাকে ঢেকে দিল আর বলল, কবিতা, তুমি আমার দায়িত্ব। আমি তোমাকে এভাবে ঠান্ডায় ভিজতে দেব না। তার এই কথা শুনে আমার মনটা প্রথমবার তার জন্য ধুকপুক করতে শুরু করল। দীপকের ভালোবাসা শুধু কথায় সীমাবদ্ধ ছিল না। সে প্রতিটা মুহূর্তে আমাকে বোঝাত যে আমি তার জীবনের সবচেয়ে বিশেষ অংশ। এক সন্ধ্যায় আমি আমার ঘরে একা ছিলাম। দীপক চুপচাপ একটা গোলাপ আর একটা ছোট্ট চিঠি আমার কাছে পাঠিয়ে দিল। চিঠিতে লেখা ছিল, কবিতা, তোমার হাসি আমার কাছে গানের মতো। তোমার চোখ আমার জীবনের আয়না। তোমার ছাড়া আমি আমার জীবনের কথা ভাবতেও পারি না। তুমি কি আমার জীবনের অংশ হবে? এটা পড়ে আমার চোখ ভিজে এলো। আমি তাকে তখনই উত্তর দিইনি, কিন্তু আমার মন তখনই উত্তর দিয়ে ফেলেছিল। পরের দিন সে বাড়ি এলো। আমি প্রথমবার তার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। বোধহয় আমার হাসিতেই সে তার উত্তর পড়ে নিয়েছিল। তারপর থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হয়ে গেল। সে সবসময় আমার আশেপাশে থাকত, আমার খুশির খেয়াল রাখত। একবার আমার প্রচণ্ড জ্বর হয়েছিল। সে সারারাত আমার মাথায় ঠান্ডা পট্টি দিয়ে বসেছিল। আমাকে বলল, কবিতা, তোমার কষ্ট আমার কষ্ট। আমি যদি তোমার জায়গায় অসুস্থ হতে পারতাম, তাহলে খুশি মনে হয়ে যেতাম। তার এই কথাগুলো আমাকে পুরোপুরি ভরসা দিয়ে দিল যে তার ভালোবাসা সত্যি। একদিন সে আমাকে একটা চমক দিল। আমাকে একটা সুন্দর লেকের ধারে নিয়ে গেল। সেখানে চারদিকে ফুল আর মোমবত্তি সাজানো ছিল। সে আমার জন্য গিটার বাজালো আর বলল, কবিতা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর গান। আমি তোমাকে সবসময় এভাবেই খুশি রাখতে চাই। তুমি কি আমার হাত ধরে চিরকালের জন্য আমার সঙ্গে থাকবে? সেই মুহূর্তে আমি তার দিকে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম আর প্রথমবার বললাম, আমিও তোমাকে ভালোবাসি। দীপক এটা শুনে তার চোখ চকচক করে উঠল। দীপক আমাকে অফুরন্ত ভালোবাসা দিয়ে গেল আর প্রতিটা মুহূর্তে আমার খেয়াল রাখল। তার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি হয়ে উঠল। সে প্রতিদিন আমাকে আরও বেশি বিশেষ মনে করাত। তার কথায় যেন একটা জাদু ছিল, যেটা আমাকে তার দিকে টানত। সে শুধু আমার খেয়াল রাখত না, প্রতিটা পল আমাকে খুশি করার চেষ্টা করত। এক সন্ধ্যায় সে আমাকে ফোন করে বলল, কবিতা, ছাদে এসো, তোমাকে কিছু দেখাতে চাই। আমি ছাদে গিয়ে দেখি চারদিকে ফুলের পাপড়ি ছাড়ানো, আর মাঝখানে একটা ছোট্ট টেবিলে মোমবত্তি জ্বলছে। দীপক আগে থেকেই সেখানে দাঁড়িয়ে ছিল, হাতে গিটার। আমাকে দেখে মুচকি হেসে বলল, এটা শুধু তোমার জন্য। সে গিটার বাজিয়ে আমার জন্য একটা গান গাইল। তার কণ্ঠ, তার চোখের গভীরতা আর সেই মুহূর্তের সৌন্দর্য আমাকে ভেতর থেকে ছুঁয়ে গেল। গান শেষ হলে সে আমার কাছে এসে আসতে বলল, কবিতা, তুমি আমার দুনিয়া। তোমার হাসি আমার সবচেয়ে বড় খুশি। আমি প্রতিদিন তোমাকে এভাবেই খুশি রাখতে চাই। আমি কিছু বলার আগেই সে আমার হাত ধরল। তার হাতের ছোঁয়ায় এতটা উষ্ণতা আর সত্যতা ছিল যে আমি কিছু বলতে পারলাম না। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, কবিতা, যতদিন আমি আছি তোমাকে কখনো একা লাগবে না। তোমার প্রতিটা স্বপ্ন আমার স্বপ্ন, আর তোমার প্রতিটা খুশি আমার দায়িত্ব। তার এই অভিব্যক্তি এতটা রোমান্টিক ছিল যে আমি নিজেকে থামাতে পারলাম না। আমি আস্তে বললাম, দীপক, তুমি জানো তোমার এই ভালোবাসা আমার জীবনকে কতটা সুন্দর করে তুলেছে। সে হেসে বলল, কবিতা, এটা তো শুরু মাত্র। আমি তোমাকে সারা জীবন ভালোবাসব। সেদিনের পর থেকে দীপক প্রতিদিন এমন কিছু করত যাতে আমি তার জন্য আরও বেশি পাগল হয়ে যেতাম। একবার আমি কলেজের একটা প্রজেক্ট নিয়ে চিন্তায় ছিলাম। সে সারাদিন আমার সঙ্গে থেকে শুধু আমাকে সাহায্য করল। বলল, তোমার চিন্তা আমার চিন্তা, কবিতা। তারপর একদিন সে আমাকে শহরের সবচেয়ে সুন্দর বাগানে নিয়ে গেল। সেখানে আমার জন্য অনেকগুলো লাল গোলাপ সাজিয়ে রেখেছিল। এক হাঁটুতে ভর করে বলল, কবিতা, আমি তোমাকে অসীম ভালোবাসি। তোমার ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। তুমি কি আমার জীবনের অংশ হবে? তার কথা শুনে আমার চোখ ভিজে গেল। আমি আস্তে তার হাত ধরলাম আর বললাম, দীপক, আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই। সে আমাকে বুকে জড়িয়ে বলল, তোমার সঙ্গ আমার জীবনের সবচেয়ে বড় উপহার। সেই মুহূর্তে মনে হল গোটা দুনিয়া আমাদের জন্য থেমে গেছে। দীপক এতটা রোমান্টিক আর ভালোবাসায় ভরা ছিল যে তার সঙ্গে কাটানো প্রতিটা দিন আমার কাছে স্বপ্নের মতো লাগত। তার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমাকে জীবনের নতুন মানে শেখাল। তার উপস্থিতি আমার জীবনকে এতটা সুন্দর করে তুলল যে আমি নিজেকে আগের চেয়ে অনেক বেশি খুশি আর পূর্ণ মনে করতে লাগলাম। সে আমাকে ভালোবাসতে শেখাল, শুধু তাকে নয়, নিজেকেও।
সে সবসময় বলতো, কবিতা, ভালোবাসার মানে শুধু কারো জন্য বাঁচা নয়, নিজেকে বোঝা আর নিজের খুশিগুলো চেনাও। তার কথাগুলো আমার মধ্যে নতুন শক্তি জাগিয়ে দিল। সে আমার প্রতিটা ভয়ে দূর করত, প্রতিটা অভাব পূরণ করত। একদিন সে আমাকে তার সবচেয়ে পছন্দের জায়গায় নিয়ে গিয়ে বলল, কবিতা, তুমি জানো, তুমি আমাকে ভালোবাসায় ভরসা করতে শিখিয়েছ। তোমার ছাড়া আমি বোধহয় কখনো বুঝতাম না যে ভালোবাসা এতটা সুন্দর হতে পারে। তার কথা শুনে আমার মন ভরে গেল। আমি তাকে বললাম, দীপক, তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে দামি উপহার দিয়েছ। নিজেকে ভালোবাসার অনুভূতি। আমাদের সম্পর্ক তখন এতটা গভীর হয়ে গিয়েছিল যে আমাদের মাঝে আর কোনো কিছুর জায়গা ছিল না। সে আমার প্রতিটা স্বপ্নকে নিজের চোখে বাঁধিয়ে রাখত, আর আমার প্রতিটা খুশিকে নিজের প্রথম কাজ বানিয়ে নিত। এক সন্ধ্যায়, যখন সূর্যটা আস্তে আস্তে ডুবছিল, দীপক আমাকে শহরের সবচেয়ে সুন্দর পাহাড়ে নিয়ে গেল। সেখানে আমার হাত ধরে বলল, কবিতা, এই যাত্রায় তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি তোমার কাছে শুধু এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাকে সবসময় এভাবেই ভালোবাসব। সে আরও বলল, কিন্তু কবিতা, ভালোবাসার মানে শুধু একে অপরের সঙ্গে বাধা নয়, একে অপরকে স্বাধীন রাখাও। যদি কখনো তোমার মনে হয় এই সম্পর্কে কিছু কম পড়ছে, আমি তোমাকে তোমার খুশির জন্য সবসময় ছেড়ে দেব। কারণ ভালোবাসার আসল মানে খুশি, বন্দিদশা নয়। তার কথাগুলো আমাকে গভীরভাবে ছুঁয়ে গেল। আমি তার দিকে তাকিয়ে বললাম, দীপক, তুমি আমাকে শুধু ভালোবাসাই শেখাওনি, জীবনযাপনের পথও দেখিয়েছ। আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই। তুমি আমাকে বুঝিয়েছ আর নিজের ওপর ভরসা করতে শিখিয়েছ। তোমার ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। সেই সন্ধ্যায় আমরা একে অপরের সঙ্গে আমাদের এই সুন্দর যাত্রা শেষ নয়, বরং একটা নতুন শুরু করলাম। দীপক আমাকে সবকিছু শিখিয়ে দিল, যা একজন মানুষকে নিজের সম্পর্ক আর নিজেকে ভালোবাসার জন্য দরকার। আমরা দুজনে ঠিক করলাম, এখন থেকে আমাদের জীবনের প্রতিটা দিন একটা নতুন গল্প হবে। দীপক আমাকে বুঝিয়ে দিল যে ভালোবাসা দুজনের মাঝে নেয়, নিজের থেকেই শুরু হয়। আর সেই অনুভূতির সঙ্গে আমরা আমাদের সম্পর্ককে সারা জীবনের জন্য আগলে রাখলাম। এই গল্পটা শেষ হয়নি, বরং একটা নতুন শুরু হয়ে গেছে। তাই বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের গল্প। গল্পটা ভালো লাগলে ভিডিওটায় লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।